আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ডেমো ক্লাসে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানব। তো আমাদের ডেমো ক্লাসটা শুরু করার আগে আমাদের বেশ কিছু কথা জানার আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এই টপিকটা আসলে বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এটা যে শুধুমাত্র আমাদের প্রিলিতে কাজে লাগবে তেমন না, রিটেনে আসলে এখান থেকে আমরা অনেক ডাটা ইউজ করতে পারবো। এবং যখন আমরা রিটেনের প্রিপারেশন নিব বা একসাথে যেহেতু নিচ্ছি, তো সেক্ষেত্রে আসলে এই ডাটাগুলো পার্মানেন্টলি আমাদের মাথায় গেঁথে যাওয়া দরকার আর কি। তো শুরু করা যাক আজকের লেকচার। তো প্রথমে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে আসলে পৃথিবীতে বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা আছে কয়টি। সাধারণত পুরো পৃথিবীতেই দেখা গেছে যে আমাদের এই যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের পুঁজিবাদী অর্থব্যবস্থা, হ্যাঁ, আর দুই নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। ঠিক আছে, এখন এর বাইরেও যেটা আছে সেটা হচ্ছে যে ইসলামী অর্থব্যবস্থা। হ্যাঁ, এখন এই প্রত্যেকটা অর্থব্যবস্থারই বেশ কিছু স্বকীয়তা আছে। আরও ভালোভাবে বললে বলা যায় যে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। তো সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। তো পুঁজিবাদী অর্থব্যবস্থার এক্সাম্পল কিন্তু বলতে পারি আমরা যে গ্লোবাল নর্থের যেসব কান্ট্রিগুলো আছে, হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি বলি যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, হ্যাঁ, ইউএসএ, অস্ট্রেলিয়া, এই টাইপের যারা আছে তারা হচ্ছে আমাদের কি পুঁজিবাদী অর্থব্যবস্থা। এখন পুঁজিবাদী অর্থব্যবস্থার সুবিধা বা অসুবিধা কি? সুবিধা হচ্ছে যে এখানে অর্থনৈতিক স্বাধীনতা বিদ্যমান, অর্থাৎ আপনি যদি কোনো একটা ব্যবসা শুরু করতে চান সেই ব্যবসাটা শুরু করা সহজ। এবং হচ্ছে আপনার ব্যক্তি মালিকানায় আপনি হচ্ছে দেখা গেছে যে অনেক বেশি পরিমাণ লাভ যদি করতে চান সেটা করতে পারবেন। মানে মোটামুটি এটা একটা ফ্রি অর্থনৈতিক সিস্টেম। এখানে আপনি মানে যেভাবে পারেন বা যেভাবে আপনার মন চায় সব কিছুই প্রাইভেটাইজেশন আর কি, অর্থাৎ বেসরকারিকরণ অনেক বেশি। এখানে সরকারের হস্তক্ষেপ একদমই থাকে না বললেই চলে। আচ্ছা, কিন্তু দেখা গেছে কি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সেটা হচ্ছে যে একদমের উল্টা। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম যত ব্যবসা প্রতিষ্ঠান আছে বা ব্যবসা পরিচালনা করে থাকে সব হচ্ছে সরকার করে থাকে, এবং সরকারই সেখান থেকে লভ্যাংশ যদি চাই জনগণের মাঝে ডিস্ট্রিবিউট করে দেয় অনেক সময়। তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উদাহরণ হচ্ছে যে আমাদের বর্তমান বিশ্বে হচ্ছে উত্তর কোরিয়া রয়েছে, তারপরে কিউবা রয়েছে, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সিস্টেম। হ্যাঁ, এখন এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যে সব কিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে। সরকারের নিয়ত যদি ভালো থাকে, অর্থাৎ সরকার যদি চায় যে তাদের জনগণকে তারা অনেক ভালো রাখবে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসার যে লভ্যাংশ আছে সেই লভ্যাংশ থেকে সরকার জনগণকে যথেষ্ট পরিমাণ হেল্প করতে পারে। আর অসুবিধা হচ্ছে যে এখানে কোনো অর্থনৈতিক স্বাধীনতা নাই। অর্থাৎ আপনার মন চাইলো যে আপনি একটা ব্যবসা দাঁড় করাবেন বা আপনি একটা ব্যবসা করবেন, নতুন ব্যবসা করবেন, বাইরে থেকে কোনো জিনিস ইম্পোর্ট করে ব্যবসা করবেন, সেই জিনিসগুলো এখানে আসলে কোয়াইট ইম্পসিবল। আর ইসলামী অর্থব্যবস্থা সেটা হচ্ছে যে সাধারণত ইসলামের যে নিয়মগুলা মেনে চলে যেই ইসলামিক ব্যবস্থাগুলো বিদ্যমান, সেই ব্যবস্থার আলোকে যে অর্থব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। এবং আমাদের এটাকে কি বলতেছি আমরা, আমাদের সাধারণত মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে আমরা আসলে ইসলামী অর্থব্যবস্থা দেখতে পাই। আচ্ছা, এখন আমাদের বর্তমান ওয়ার্ল্ডে কিন্তু দেখা গেছে কি যে এইগুলার ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় আর একটা অর্থব্যবস্থা আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এখন মিশ্র অর্থব্যবস্থা বলতে বোঝাচ্ছি হচ্ছে এখানে আমাদের অর্থনৈতিক স্বাধীনতাও থাকবে, আবার সরকারের কিছু হস্তক্ষেপও থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে ধরেন আমি যদি বলি যে আমাদের এই বাংলাদেশের কিন্তু অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। কীভাবে মিশ্র অর্থব্যবস্থা আমি যদি আপনাকে বোঝাই, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের ছোটোখাটো যে ব্যবসাগুলো আছে, যেমন ধরেন আপনি এখানে প্রাণ কোম্পানি দেখতে পাবেন, কথার কথা, আপনি এখানে পার্টেক্স কোম্পানি দেখতে পাবেন, অর্থাৎ এখানে এরা ব্যক্তি মালিকানায় কিন্তু তাদের ব্যবসা পরিচালনা করতেছে। তারপরে ধরেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেখতে পাবেন, তারা এখানে তাদের ব্যক্তি মালিকানায় কী করতেছে বলেন তো, তাদের ব্যবসা পরিচালনা করতেছে। কিন্তু এর বাইরেও ধরেন বাংলাদেশের যে বড় বড় সেক্টরগুলো আছে, যেমন ধরেন কথার কথা বিদ্যুৎ সেক্টর, ঠিক আছে, বিদ্যুৎ কিন্তু একটা লাভজনক সেক্টর, কিন্তু দেখা গেছে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরটা টোটালি কন্ট্রোলড বাই বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড ইট ইজ রান বাই বিপিডিবি, হ্যাঁ, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। আচ্ছা, এরপরে বিদ্যুৎ সেক্টরের পরে ধরেন জ্বালানি সেক্টর যেটা আছে, ধরেন গ্যাসের কথা যদি আমি বলি, তো গ্যাস বলেন, তারপর এখানে আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, ধরেন কয়লা বলেন, এইগুলা কিন্তু কি বলেন তো বাংলাদেশের পেট্রো বাংলা যেটাকে আমরা বলতেছি, অথবা বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দ্বারা কী হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই যে বাংলাদেশের মিশ্র অর্থ ব্যবস্থার যে ডেফিনেশনটা সেটা কীরকম, সেটা হচ্ছে যে
আমাদের যে অর্থব্যবস্থা, এখানে আসলে আমাদের কিছু ব্যক্তি মালিকানাধীন কোম্পানিও থাকবে, আবার সরকারও কিন্তু কি বেশ কিছু হস্তক্ষেপ করবে, এবং চাইলেই কিন্তু ধরেন সরকার কিন্তু কি করতে পারে বলেন তো, জনগণের কাছ থেকে অর্থ বিভিন্নভাবে কালেক্ট করতে পারে। তো দেখা গেছে আমরা এই রিসেন্টলি পিপিপি বলতেছি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটা আর কি, ঠিক আছে, সেখানে আসলে গভর্নমেন্টের কিছু কি থাকতেছে বলেন তো, কন্ট্রিবিউশন থাকতেছে, আবার পাবলিক প্রাইভেট অর্গানাইজেশন থেকেও তারা বিভিন্ন হেল্প নিচ্ছে, অর্থাৎ এই জিনিসটা আমাদের অর্থব্যবস্থায় জায়েজ। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মিশ্র অর্থব্যবস্থার যে একটা মানে প্রকার, সেটা কিন্তু আসলে কি বিদ্যমান, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ধরেন পুঁজিবাদী অর্থব্যবস্থার কথা যখন আমরা বলি, তখন আসলে অ্যাডাম স্মিথের নামটা চলে আসে, কারণ তিনি হচ্ছে এই অর্থব্যবস্থার জনক ছিলেন। আর এখানে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার জনক হচ্ছে কার্ল মার্কসকে ধরা হয় আর কি, ঠিক আছে, কার্ল মার্কস। ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কিছু আরেকটা ব্যাপার বলা হলো, সেটা হচ্ছে যে অর্থনৈতিক মৌলিক বিষয়াদি, হ্যাঁ, অর্থাৎ আপনি যে কোনো একটা দেশের লার্জ স্কেলে, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সের কথা যদি আপনি চিন্তা করেন, যে আপনি একটা দেশের একটা লার্জ স্কেলে ওই দেশের অর্থনীতি সম্পর্কে আপনি একটা আইডিয়া নেবেন, তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে কী কী বিষয়ে জানতে হবে বা কী কী জিনিসগুলো আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে, সেই জিনিসটা হচ্ছে এই টপিকটার বিষয়। এখন এখানে কয়েকটা জিনিস একটু আমি বলি, সেটা হচ্ছে যে এখানে দেখেন জাতীয় আয়। এখন জাতীয় আয় বলতে আসলে কী বোঝাচ্ছে? জাতীয় আয় বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের একটা দেশে যদি অর্থনীতির টোটাল উপাদানগুলোকে আমরা একটু কনসিডার করি, কী কী উপাদান আছে অর্থনীতির। উপাদান হচ্ছে আমরা যদি বলি, ধরেন আমি সাধারণত মোটা দাগে বলি পণ্য, দুই হচ্ছে সেবা, হ্যাঁ, এইটাই হচ্ছে অর্থনীতির উপাদান। এখন পণ্য আর সেবা এই জিনিসটা একটু আপনাদেরকে বোঝানোর প্রয়োজন। সেটা হচ্ছে পণ্য বলতে আসলে কী মিন করতেছে। ধরেন আপনি হচ্ছে যে একটা ফসল ফলাইছেন, হ্যাঁ, অর্থাৎ আপনি একজন কৃষক, তো সে কিন্তু কী করতেছে, অর্থনীতিতে ডিরেক্ট তার পণ্যের মাধ্যমে কন্ট্রিবিউশন করতেছে। অর্থাৎ সে যে ফসলটা ফলাইছে বা ফসলটা সে উৎপাদন করেছে, সেই ফসলটা একটা পণ্য, এবং সে পণ্যের মাধ্যমে সরাসরি আমাদের অর্থব্যবস্থায় কন্ট্রিবিউশন করছে। সে ধরেন 100 মণ পেঁয়াজ পাইছে, তো 100 মণ পেঁয়াজ সে বাজারে বিক্রি করে কথার কথা 2 লাখ টাকা পাইছে। তো এই যে 2 লাখ টাকাটা, অর্থাৎ সে পণ্যের মাধ্যমে কিন্তু একটা কী করছে, অর্থনীতিতে অবদান রাখতেছে। আচ্ছা, সেবা জিনিসটা কি? সেবা জিনিসটা হচ্ছে যে ধরেন একজন ডক্টর যে অর্থনীতিতে অবদান রাখতেছে, সে কিন্তু ধরেন বেতন পাচ্ছে বা তার ইনকাম বেশ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, কিন্তু এই তার যেই কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটা কিন্তু বস্তুগত না, মানে সেই কিন্তু জিনিসটা দেখতে পাবেন না আপনি, ঠিক আছে। ইনফ্যাক্ট আমরা যারা চাকরিজীবী বা ধরেন ইঞ্জিনিয়ার বলেন বা আইনজীবী বলেন, তো এই এগুলো আসলে কি, এগুলো হচ্ছে সেবা। তো আমাদের অর্থনীতিতে আসলে 2 রকমই আছে, একটা হচ্ছে পণ্য, একটা হচ্ছে সেবা, যদি আমরা চিন্তা করি। এবং এই অর্থনীতিকে যখন আমরা বিভিন্নভাবে চিন্তা করা শিখবো, তখন আমাদের এই 2টা জিনিসই বারবার ঘুরে ফিরে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা এই জন্য বলতেছি যে জাতীয় আয় বলতে বোঝাচ্ছে হচ্ছে, ধরেন আমার বাংলাদেশের যেই ভৌগোলিক এরিয়াটা, ঠিক আছে, বাংলাদেশে ধরেন যে ভৌগোলিক এরিয়াটা আছে, এই ভৌগোলিক এরিয়ার ভিতরে আমার যেই পরিমাণ, এটাকে কি বলতেছি আমরা, ধরেন পণ্য এবং সেবা, হ্যাঁ, পণ্য এবং সেবা উৎপাদন হবে আর কি, হ্যাঁ। অর্থাৎ এই জিনিসটার মানে কি, ধরেন একটা ফিসকাল ইয়ারে, অর্থাৎ এক অর্থ বছরে আমার পুরা বাংলাদেশে বা একটা নির্দিষ্ট ভূখণ্ডে সকল বস্তুগত এবং অবস্তুগত সেবা পণ্যের আর্থিক মূল্যের সমষ্টি, হ্যাঁ। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে আমার যত পরিমাণ পণ্য এবং সেবা, এর মানিটারি যে ভ্যালুটা, সেটাই হচ্ছে জাতীয় আয়, ঠিক আছে। তাহলে মানিটারি ভ্যালু অর্থাৎ মূল্যটা আর কি, ওটাকে আমরা যদি মূল্যে কনভার্ট করে চিন্তা করি, তাহলে যে আয়টা হবে সেটাই হচ্ছে আমাদের জাতীয় আয়। আচ্ছা, আর একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিডিপি এবং জিএনপি, হ্যাঁ, এই জিনিসটা একটু বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে জিডিপি এবং জিএনপি, এই জিনিসটার ভিতরে পার্থক্য কী। প্রথম কথা হচ্ছে দেখেন, জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। তো এখন জিডিপি বলতে বোঝাচ্ছে হচ্ছে, ধরেন আমার এটা বাংলাদেশ, এই বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে আমার বাংলাদেশিও আছে, আর ধরেন আমি যদি চিন্তা করি যে আমার ধরেন এই কালার দিয়ে এই প্রবাসীও আছে, ঠিক আছে। এখন প্রবাসী ধরেন আয় করছে হচ্ছে 120 টাকা, আর আমার বাংলাদেশের যে নাগরিক, সে ধরেন আয় করছে হচ্ছে 150 টাকা। তাহলে এই ভৌগোলিক সীমানার মধ্যে একটা নির্দিষ্ট বছরে এই 120 এবং 150, এই টোটাল টাকাটাই হচ্ছে
আমাদের কি বলেন তো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ আমার ভৌগোলিক সীমানার মধ্যে সে কোনো ব্যক্তি, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, উই ডোন্ট কেয়ার, আমার ভৌগোলিক সীমানার মধ্যে সর্বমোট যেই পরিমাণ পণ্য এবং সেবা একটা ফিসকাল ইয়ারে আয় হবে, সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, আমি যদি একদম আরও একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশের নাগরিক বা বিদেশি নাগরিক যেই পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদন করে, সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে জিডিপি। আচ্ছা, আর জিএনপি কি? জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ খেয়াল করেন, ধরেন আমার এখানে এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, আর ধরেন এইটা হচ্ছে বাংলাদেশ বাদে বাকি ওয়ার্ল্ড, অর্থাৎ আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন খেয়াল করেন, আমার এখানে শুধু যে বাংলাদেশ, পুরা বিশ্বে কিন্তু বাংলাদেশে কি বাংলাদেশি আছে বলেন তো? না। কেউ একজন হায়ার স্টাডিজে যুক্তরাষ্ট্রে গেছে, সেও বাংলাদেশি। কেউ একজন মধ্যপ্রাচ্যে গেছে কাজ করতে, সেও বাংলাদেশি। কেউ একজন ইতালিতে গেছে কাজ করতে, সেও বাংলাদেশি। অর্থাৎ পুরা বিশ্বে বাংলাদেশি যারা আছে তারা পুরা বিশ্বে বাংলাদেশি, এবং আমাদের বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি, সোজা বাংলা যাদের জাতীয়তা বাংলাদেশি, এরা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, তাদের যেই আয় এবং পণ্য এবং সেবার সমষ্টি, সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমি একটু আবার বলতেছি, সেটা হচ্ছে যে আমার যাদের জাতীয়তা বাংলাদেশি এমন লোক বিশ্বের যেই প্রান্তেই থাকুক না কেন, তারা একটা বছরে বা একটা নির্দিষ্ট সময়ে যেই পরিমাণ পণ্য এবং সেবা ক্রয় করে বা উৎপাদন করে, সেই জিনিসটাই হচ্ছে আমার কি বলেন তো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, যাই হোক, এবার খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের আর একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে জিএনআই, সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম। এখন খেয়াল করেন, এই গ্রস ন্যাশনাল ইনকাম বলতে আসলে আমরা কী মিন করতেছি? আচ্ছা, তাহলে জিএনআই হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে লিখি যে জিএনআই হচ্ছে আমাদের কি গ্রস ন্যাশনাল ইনকাম। তো এই জিনিসটাকে আমরা আসলে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে এরকম যে জিএনআই হচ্ছে আমাদের জিডিপি প্লাস ইনকাম বাই ফরেন রেসিডেন্টস। হ্যাঁ, অর্থাৎ প্রবাসীদের ইনকাম বাই ফরেন রেসিডেন্টস মাইনাস ইনকাম বাই ফরেনার্স ইন ওন কান্ট্রি। জিনিসটাকে সহজভাবে বুঝাই, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা দেশের বর্ডার, এই বর্ডারে যত ইনকাম হয়েছে সেটা হচ্ছে জিডিপি। আচ্ছা, এখন আমার বাংলাদেশের লোক যারা প্রবাসী বিভিন্ন দেশে ছড়াই ছিটায় আছে মনে করেন, তাদের যে ইনকামটা আছে সেই ইনকামটা আমি যোগ করব এবং মাইনাস করব কি, যে আমার এইখানে অর্থাৎ আমার দেশের বর্ডারের ভিতরে যারা কর্মরত আছে তাদেরকে আমরা একটা বেতন দিচ্ছি না, সেটা আমরা এখান থেকে মাইনাস করব। অর্থাৎ জিডিপিতে কিন্তু আমার ভৌগোলিক সীমার মধ্যে দেশি এবং বিদেশি নাগরিক সবাই মিলে যে ইনকামটা করে সেটা ইনক্লুডেড। তাহলে সেখান থেকে প্রথমে আমি কি করব, ফরেনারদের ইনকামটা বাদ দেব এবং প্লাস করব হচ্ছে আমার পুরা ওয়ার্ল্ডে যত প্রবাসী বাংলাদেশি রয়ে গেছে তাদের যে ইনকামটা সেটা যোগ করব। তাহলে আমি পাবো হচ্ছে জিএনআই, অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম। এখন এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে যে গ্রোথ রেট। হ্যাঁ, এখন কথা হচ্ছে গ্রোথ রেট বা প্রবৃদ্ধি, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ হচ্ছে যে গ্রোথ রেট দিয়ে আসলে একটা দেশের অর্থনীতি কীরকমভাবে চলতেছে, বা এই জিনিসটা সাধারণত গ্রোথ রেট টার্মিনোলজিটা ব্যবহার করে হচ্ছে সরকার দলীয় লোকজন, ঠিক আছে, যে আসলে একটা দেশ কত পরিমাণ উন্নত করছে সেই উন্নতির জন্য সরকার দলীয় লোকজন এই জিনিসটা বা এই টার্মিনোলজিটা ব্যবহার করে। তাহলে গ্রোথ রেটের বাংলা হচ্ছে প্রবৃদ্ধি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ধরেন আমার এই ভৌগোলিক সীমানার মধ্যে আমার বাংলাদেশে 2000 ধরেন
22-23 অর্থ বছরে টোটাল ধরেন $44 বিলিয়ন কী ছিল বলেন তো, ধরেন আমরা টোটাল এত পরিমাণ পণ্য এবং সেবা ছিল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি কি করলাম, এরপরে দেখা গেল যে আমি হচ্ছে এই দেশের কিছু অবকাঠামোগত উন্নয়ন করলাম, তারপরে এখানে আমি কিছু কনস্ট্রাকশন বাড়াইলাম, ঠিক আছে, যার ফলে কি হলো, আমার বাইরে থেকে ফরেন ইনভেস্টমেন্ট অর্থাৎ এফডিআই যদি আমি বলি, ফরেন ইনভেস্টমেন্ট আসলো। তারপরে আমাদের দেশের যেই ইন্টারন্যাশনাল ভাবমূর্তি আছে সেটা উন্নত হওয়ার কারণে, বাইরের দেশের থেকে রিল্যাক্সড হওয়ার কারণে আমার দেশ থেকে অনেক প্রবাসী বাইরে চলে গেল। তো সব মিলাই দেখা গেল কি যে আমাদের টোটাল যেই প্রবৃদ্ধিটা বা টোটাল যেই সম্পদের পরিমাণ সেটা বেড়ে গেল। অর্থাৎ ধরলাম আমার অবকাঠামোগত উন্নয়ন বা অন্যান্য পজিটিভনেসের কারণে দেখা গেছে যে আমার 2023-24 অর্থ বছরে কী হলো বলেন তো, টোটাল সম্পত্তির পরিমাণ দাঁড়ালো $48 বিলিয়ন। তাহলে এই যে আমাদের 44 বিলিয়ন থেকে 48 বিলিয়ন অর্থাৎ $4 বিলিয়ন সম্পত্তি বৃদ্ধি পেল, এই জিনিসটাকেই বলতেছি হচ্ছে আমরা প্রবৃদ্ধি। হ্যাঁ, এখন এই প্রবৃদ্ধি জিনিসটার ভিতরে একটু প্যাচ আছে। প্যাচটা কি, সেটা হচ্ছে যে প্রবৃদ্ধি সাধারণত দুই রকম হইতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্থির মূল্যে প্রবৃদ্ধি, আর একটা হচ্ছে চলতি মূল্যে প্রবৃদ্ধি। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। এখন কথা হচ্ছে স্থির মূল্যে প্রবৃদ্ধি এবং চলতি মূল্যে প্রবৃদ্ধি, এই জিনিসটার কথার মানে কি, মানেটা হচ্ছে ধরেন আমার দেশে এই 2022-23 অর্থ বছরে ধরেন 100 টাকার সম্পত্তি ছিল। হ্যাঁ, কিন্তু 2023-24 গিয়ে দেখা গেল কি, আমি এটা কৃষি হিসাব করতেছি, টাকায় হিসাব করতেছি, মাথায় রাখবেন। তাহলে 2023-24 সালে এই 100 টাকার মূল্যমান কি বলে সম্পত্তির পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে যে আমি কথার কথা বলে দিলাম 102 টাকা। হ্যাঁ, অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে 2 টাকা কিন্তু আমার বৃদ্ধি পেয়েছে, কিন্তু দেখা গেছে কি এই 2 টাকা আসলে আদৌ বৃদ্ধি পায় নাই। কেননা, কারণ আমার দেশে কিছু ইনফ্লেশন হয়েছে, ওই 100 টাকার জিনিসই এখন আমাকে শো করতেছে 102 টাকা। অর্থাৎ ব্যাপারটা এরকম যে ধরেন আমার দেশের সম্পদের ভিতরে ছিল হচ্ছে কথার কথা 1 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ। তো 2022-23 সালে 1 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ কিনতে আপনার 100 টাকা লাগতো। 2023-24 সালে আপনার কাছে কিন্তু ওই একই পরিমাণ 1 কেজি আলু এবং 1 কেজি পেঁয়াজ আছে, কিন্তু সেটা কিনতে লাগতেছে 102 টাকা। তাহলে আপনার কাছে মনে হইতে পারে যে 22-23 থেকে 23-24 আমার 2 টাকা বাড়ছে, কিন্তু আসলে কিন্তু বাড়ে নাই, কারণ আপনার যে সম্পদ সেই সম্পদটা কিন্তু সেমই রয়ে গেছে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, দেখা যাচ্ছে যে চলতি মূল্যে যখন হিসাব করবে তখন চলতি মূল্যে দেখা যাবে যে আমার 2% প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু স্থির মূল্যে কিন্তু এর কোনো প্রবৃদ্ধি হয় নাই, ঠিক আছে। স্থির মূল্যে কিন্তু কি হয় নাই, এর কোনো প্রবৃদ্ধি হয় নাই। কাজে আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে স্থির মূল্য যখন আমরা কনসিডার করব, কি বলছি বলেন তো ভাইয়া, স্থির মূল্য যখন আমরা কনসিডার করব সেটা হবে হচ্ছে অ্যাকচুয়াল হিসাব। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হিসাব। আর চলতি মূল্য যখন আমরা হিসাব করি তখন সাধারণত সেটা হচ্ছে কি আমাদের একটা স্যাটিসফ্যাকশন এর জন্য হিসাব করা হয় আর কি, যে ঠিক আছে না আমার দেশে আগে ছিল যা সম্পদ তার সে 1-2 টাকা বাড়ছে বা এরকম মিন করে আর কি। তাহলে প্রবৃদ্ধি সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া দরকার ছিল, সেটা আমরা পেলাম। ওকে, এখন আমাদের নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইনফ্লেশন আর ডিভ্যালুয়েশন। এই জিনিসটা একটু আমাদেরকে বুঝতে হবে। ইনফ্লেশন এবং ডিভ্যালুয়েশন এই জিনিসটা আসলে কী মিন করে, তো এটা আসলে কম বেশি আমরা সবাই জানি। আমরা আপাতত যতটুকু না জানলেই নয়, সেটা হচ্ছে যে ইনফ্লেশন মানে হচ্ছে ধরেন বাংলা হচ্ছে মুদ্রাস্ফীতি। এই কথার মানে হচ্ছে কি, এই কথার মানে হচ্ছে যে ধরেন এই কথার মানে হচ্ছে যে যেটা বললাম আর কি, যে ওই আমার দেশে বা আমার কাছে আগে 1 কেজি চাল ছিল আর 1 কেজি পেঁয়াজ ছিল। 1 কেজি চাল এবং 1 কেজি পেঁয়াজের দাম ছিল হচ্ছে 100 টাকা, কিন্তু এখন যেটা হয়েছে যে 1 কেজি চাল এবং 1 কেজি পেঁয়াজ কিনতে আমার লাগতেছে হচ্ছে 105 টাকা। দেখেন আমার সম্পত্তির পরিমাণ কিন্তু সেমই আছে, বা সম্পদের পরিমাণ আমার সেমই আছে। হ্যাঁ, কিন্তু সম্পদের পরিমাণ সেম থাকার পরেও দেখা গেছে কি আমার এই জিনিসটা কিনতে এখন 5 টাকা বেশি লাগতেছে। এই যে 5 টাকা বেশি লাগতেছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের কি মুদ্রাস্ফীতি। অর্থাৎ আমার মুদ্রার মান কমে গেছে। আমি যেই মুদ্রাটা বা আমি গত বছর 100 টাকা দিয়ে যে পরিমাণ সেবা পাইতাম, এই বছর ওই একই পরিমাণ সেবা ক্রয় করতে আমাকে 105 টাকা দিতে হচ্ছে। তার মানে আমার মুদ্রার মান কমে গেছে। তার মানে মুদ্রাস্ফীতি যদি আমার বাড়ে তাহলে আমরা বলতে পারি কি বলেন তো, মুদ্রাস্ফীতি বাড়লে আমার মুদ্রার মান কমবে, ঠিক আছে। মুদ্রার মান কী হবে, মুদ্রার মান কমবে, ঠিক আছে। ওকে, তাহলে
এবার আসেন এই ডিভ্যালুয়েশন মানে কি। ডিভ্যালুয়েশন মানে হচ্ছে যে ধরেন এটাকে আমরা কি বলতে পারি, এটা একটা সহজভাবে বোঝাইতে যদি চাই সেটা হচ্ছে যে ধরেন আপনার কাছে একটা বাইক আছে, ঠিক আছে, আপনার কাছে একটা কি আছে, বাইক আছে। এখন ধরেন এই বাইকটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। এখন খেয়াল করেন তো, আপনি যখন এই 5 বছর এই বাইকটা ইউজ করবেন, 5 বছর পর কি আপনি 2 লক্ষ টাকা পাবেন? যতই নতুন থাক আপনার বাইকটা, পাবেন না। আপনার কিছু পরিমাণ টাকা কিন্তু অবশ্যই কমবে। দেখা যাবে 5 বছর পরে আপনি এই জিনিসটা বিক্রি করতে গিয়ে 1.5 লাখ টাকা বিক্রি করছেন। তাহলে এই যে 50,000 টাকা, এই 50,000 টাকা যে কমে গেল, এটাকে বলতেছি হচ্ছে আমরা ডিভ্যালুয়েশন। হ্যাঁ, এখন এই ডিভ্যালুয়েশনটা আসলে কেন হচ্ছে? এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। আপনি ধরেন জিনিসটা ইউজ করছেন, এতদিন ইউজ করছেন, বা মডেল পুরাতন হয়ে গেছে, চাহিদা কমে গেছে, সব মিলায় এই ডিভ্যালুয়েশনটাকে ডিফাইন করা যায়, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আর একটা টপিক আছে এনএনপি। এনএনপি মানে হচ্ছে কি বলেন তো, নেট ন্যাশনাল প্রোডাক্ট। হ্যাঁ, অর্থাৎ নিট জাতীয় উৎপাদন। এখন নিট জাতীয় উৎপাদন বলতে কি বোঝাচ্ছি, এটাকে বলতে পারেন হচ্ছে আপনি একটা শিল্প কারখানা দিয়ে ব্যাখ্যা করতে পারেন। কীরকম, যে ধরেন আপনার কাছে একটা শিল্প কারখানা আছে, তো সেই শিল্প কারখানা 2020 সালে কথার কথা সে হচ্ছে 1000টা পোশাক বানাইতো, ঠিক আছে। তো এখন 2021 সালে এসে এই যে তার যে মেশিনপাতিগুলো চলতো, এই মেশিনপাতিগুলো চলার কারণে দেখা গেছে যে সে হচ্ছে যে এই 1000টা পোশাকই বানাচ্ছে, কিন্তু 1000টা পোশাক বানানোর ফলে বা 1000টা পোশাক বানাইতে চাইলে আমাদের দেখা যাচ্ছে যে 2020 সালে যেই পরিমাণ ইফিসিয়েন্সি বা যেই পরিমাণ খরচ হতো, 2021 সালে মেশিনগুলোর ইফিসিয়েন্সি কমে যাওয়াতে তার চেয়ে বেশি পরিমাণ খরচ লাগতেছে। তো এই যে উৎপাদনকালীন যে ক্ষয়টা হচ্ছে আমরা, বা উৎপাদনকালীন আমার যন্ত্রগুলো যে লসের সম্মুখীন হচ্ছে, এই লসের মূল্যমান বাদ দেওয়ার পরে আমি যেই ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। আর তারপরে হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। এই টার্মিনোলজিটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে আসলে সাধারণত আমরা যেটা বলি সেটা হচ্ছে মাথা পিছু আয়, ঠিক আছে, মাথা পিছু আয়। এটা সাধারণত জিএনআই, অর্থাৎ আমরা গ্রস ন্যাশনাল ইনকামকে টোটাল পপুলেশন দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি বলেন তো, পার ক্যাপিটা ইনকাম। হ্যাঁ, পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয়। এখন মাথায় রাখতে হবে যে মাথা পিছু আয় এই জিনিসটা কিন্তু আসলে ইয়ারলি ক্যালকুলেশন করা হয়। হ্যাঁ, ইয়ারলি ক্যালকুলেশন করা হয়, এবং এই ইনফরমেশন বা এই ডাটাটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে যে কী হয় বলেন তো, বিভিন্ন সময় চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, যেমন দেখা গেছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ছিল কত, $2765, ঠিক আছে। তো $2765, এখন এই $2765 মানে হচ্ছে ধরেন যদি আমি 120 টাকা ধরি, প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি হচ্ছে আমাদের কি বলেন তো ইয়ারলি ইনকাম, পার পারসন ইনকাম। এখন কথা হচ্ছে যে ধরেন এই যে পার পারসন ইয়ারলি ইনকাম 3 লক্ষ টাকা, এটা মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে আসলে এই জিনিসটা খুবই কম। কেননা বাংলাদেশে ধনী এবং গরিবের পার্থক্য অনেক বেশি। তো ধনী এবং গরিবের পার্থক্য যত বেশি থাকবে, আমার মাথাপিছু আয় যদি বেশি হয়, তাতেও তেমন কিন্তু লাভ হবে না, কারণ আমার গরিবরা গরিবই থেকে যাবে, ধনীরা ধনী থেকে যাবে। তো এই ধনী এবং গরিবের পার্থক্য নিরূপণের জন্য আর একটা টার্মিনোলজি আছে, বা একটা এটাকে কি বলে, আর একটা আইডিয়া বা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় গিনি সহগ। হ্যাঁ, গিনি সহগ। তো গিনি সহগ যত বেশি হবে, তার মানে সেখানে ধনী দরিদ্রের বৈষম্য তত বেশি, এটা মাথায় রাখতে হবে। আর একটা টপিক সর্বশেষ এখানে আছে, সেটা হচ্ছে ডিপ্রেশন। তো ডিপ্রেশন জিনিসটা আসলে কি? ডিপ্রেশন জিনিসটা হচ্ছে যে এটাকে বলা হয় মানে একটা অর্থনৈতিক অচল অবস্থার মতো আর কি। অর্থাৎ ধরেন আমার একটা দেশের অর্থনীতিতে অনেক কিছু এর সাথে ইনক্লুডেড থাকে, ঠিক আছে। ধরেন আমার এখানে পণ্য থাকতেছে, সেবা থাকতেছে, তারপর বিভিন্ন প্রোডাকশন হচ্ছে, এমপ্লয়াবিলিটি বাড়তেছে। তো সব মিলায় যখন দেখা যাচ্ছে যে একটা দেশের অর্থনৈতিক অবস্থা পুরাপুরি অচল হয়ে গেছে আর কি, অর্থাৎ সেই দেশে মানে অর্থনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে, সেখানে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে। হ্যাঁ, মানে আলটিমেটলি একটা মানে বিভৎস অবস্থা যদি কোনো অর্থনীতিতে পতিত হয়, তখন সেটাকে কী বলা হয়, ডিপ্রেশন বলা হয়। হ্যাঁ, ইকোনমিক ডিপ্রেশন সেটাকে বলা হচ্ছে। তাহলে খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক মন্দা এর বাংলা টার্মিনোলজি আর কি, ঠিক আছে। তো আমরা মোটামুটি আমাদের অর্থনীতির যে বেসিক আইডিয়াগুলো আছে সেই আইডিয়াগুলো নিয়ে একটু ধারণা পাইলাম।
এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। খেয়াল করেন এখানে জিএসপি, হ্যাঁ জিএসপি টপিকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর রিটেন অ্যান্ড ভাইবা, তো প্রিলিতে তো আসেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিএসপি সম্পর্কে আমাদেরকে জানা বাধ্যতামূলক। জিএসপি মানে হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সেস, হ্যাঁ জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস, ঠিক আছে, অফ প্রিফারেন্সেস, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন সেটা হচ্ছে কি যে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারকে জিএসপি বলে, সোজা বাংলা। তাহলে এখন এখানে কিছু কথা বললাম আমি, সেটা হচ্ছে শুল্কমুক্ত সুবিধা। এখন শুল্কমুক্ত সুবিধা বলতে আসলে কী মিন করতেছি খেয়াল করেন। সেটা হচ্ছে ধরেন আমার বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি, আমার বাংলাদেশে হচ্ছে সবচেয়ে কম দামে আমি কী বানাচ্ছি, গার্মেন্টস আরএমজি বানাচ্ছি, হ্যাঁ অর্থাৎ রেডিমেড গার্মেন্টস বাংলাদেশে খুব সস্তা। তো এখানে রেডিমেড গার্মেন্টস বানাইতে আসলে কী কী লাগে, হ্যাঁ সেগুলো আমরা আসলে পরে শুনবো। যেমন ধরেন এখানে আমাদের রেডিমেড গার্মেন্টস বানাইতে লাগবে হচ্ছে যে কাঁচামাল হিসেবে সুতা লাগতেছে অথবা তুলা লাগতেছে, হ্যাঁ। তারপরে এখানে আর একটা ইনপুট হিসেবে লাগতেছে হচ্ছে ধরেন আমাদের মেশিনারিজ। আর একটা ইনপুট হিসেবে আমার ধরেন এখানে লাগতেছে হচ্ছে লেবার, ঠিক আছে। তো এখন সুতা বা তুলা কোন দেশের ইউজ করতেছেন সেটা নিয়েও একটা টার্মিনোলজি আছে, রুলস অফ অরিজিন, সেটা আমরা পরে পড়বো। তবে আমি যদি আপনাকে সহজ ভাষায় বলি, ধরেন আমার বাংলাদেশে একটা পোশাক বানাইতে 100 টাকা লাগছে, ঠিক আছে। এখন স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে 100 টাকার পোশাক আমি যখন দেশের বাইরে রপ্তানি করব, তখন আমি এটা চাইবো যে বেশি বেশি লাভ করতে। তো দেখা যাচ্ছে আমি বাইরে গিয়ে গেলাম হচ্ছে, আমি বেচতে চাইলাম হচ্ছে 130 টাকা। খেয়াল করেন আমি বিক্রি করতে চাইলাম কত টাকা, 130 টাকা। এখন আমি কী করলাম, আমি বাংলাদেশ থেকে একটা জাহাজে এই পণ্যটা আমি কোথায় পাঠাইলাম, ইউএসএতে পাঠাইলাম। খুব ভালো মতো বুঝবেন। এবার খেয়াল করেন, যখন আমি বাংলাদেশ থেকে জাহাজ পথে ইউএসএতে পাঠাইলাম, এখন ইউএসএ বলবে যে ভাই তোমার বাংলাদেশের প্রোডাক্ট আমি আমার ইউএসএর বাজারে কেন ঢুকাবো, আমার ইউএসএতে তো নিজস্ব আমাদের গার্মেন্টস আছে, কথার কথা যে আমার নিজস্ব তো আরএমজি আছে, আমার চায়না থেকে প্রোডাক্ট আসতে পারে, আমার তুরস্ক থেকে আসতে পারতেছে, ইন্ডিয়া থেকে আসতে পারতেছে, আমি বাংলাদেশের প্রোডাক্ট আমার দেশে ঢুকাইতে দেবো তখনই যখন তুমি প্রতি 100 টাকার জন্য আমাকে সে ফর এক্সাম্পল 35 টাকা কী দিবা, ভ্যাট দিবা। এই যে 35 টাকা আমি ইউএসএ আমাদের কাছে দাবি করলো, এই 35 টাকাই নামই হচ্ছে শুল্ক, হ্যাঁ এই 35 টাকার নামই হচ্ছে কি শুল্ক। তো একটা সময় দেখা গেছে যে বাংলাদেশ থেকে যখন আমি ইউএসএতে পণ্য পাঠাইতাম, আমার এই 100 টাকা বা আমার যে কোনো টাকার মূল্যই আমি পাঠাই না কেন, আমার সেটা ইউএসএর বাজারে ঢুকতে কোনো টাকা পয়সা লাগতো না। কিন্তু রানা প্লাজা ধ্বংস হওয়ার পরে মোস্ট প্রবাবলি 27 জুন 2013 সাল থেকে আর রানা প্লাজা ধ্বংস হয়েছিল 2013 এপ্রিলে। যাই হোক, এই রানা প্লাজা ধ্বংস হওয়ার পরে 27 জুন 2013 থেকে যুক্তরাষ্ট্র বলছে না ভাই তোমার ওখানে শ্রমজীবীদের সঠিক সুযোগ সুবিধা তোমরা দিচ্ছ না, কাজেই তোমার দেশের প্রোডাক্ট যদি আমার দেশে ঢুকাইতে হয় তাহলে তোমাকে ভ্যাট দিতে হবে। এখন ভ্যাটটা কত দিতে হবে, ভ্যাটটা দিতে হবে হচ্ছে 15%। এটা এতদিন পর্যন্ত ছিল। তাহলে ভ্যাটটা দিতে হবে কত পার্সেন্ট, 15%। এটা কবে বলছিল, এটা 2013 সালে বলছিল, হ্যাঁ যখন আমাদের এই জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র বাতিল করছিল তখন। আচ্ছা, এরপরে যেটা হলো যে রিসেন্টলি যখন যুক্তরাষ্ট্র ক্ষমতায় আসলো তখন বললো যে না বাবা তোমার আগে 15% ছিল, এখন আমি তোমার উপরে কী করলাম, তোমার ব্যবসাটাকে কঠিন করে দিলাম, আমি আরও 20% তোমার উপরে বাড়াই দিলাম। এখন তাহলে তুমি শুল্ক দিবা কয় পার্সেন্ট, 35%। তাহলে এখন খেয়াল করেন এই 35% মানে কি, মানে ধরেন আপনি এখন 100 টাকার মূল্যমানের কোনো একটা জিনিস আগে ইউএসএ বাজারে ঢুকা দিতে আপনার খরচ হইতো 100 টাকাই, কিন্তু এখন এই 100 টাকার সাথে আরও লাগতেছে কয় টাকা, এক্সট্রা 35 টাকা। তার মানে কি আপনি 100 টাকার জিনিস এখন হয়ে যাচ্ছে কয় টাকা, 135 টাকা। যুক্তরাষ্ট্রের বাজারে আপনার ক্রয় মূল্যই হয়ে যাচ্ছে 135 টাকা। তাহলে আপনি যখন যুক্তরাষ্ট্রের বাজারে বেচবেন, বেচার সময় অবশ্যই আপনাকে লাভে বেচতে হবে। তো লাভে বেচলে আপনি কততে বেচবেন, 160 টাকায় বেচবেন, 170 টাকায় বেচবেন। কিন্তু দেখা যাচ্ছে যে তুরস্ক বা অন্যান্য কম্পিটিটিভ যে কান্ট্রিগুলো আছে, ভিয়েতনাম, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে ভ্যাট ট্যাক্সের পরিমাণ বা শুল্কের পরিমাণ যদি বাংলাদেশের চেয়ে কম হয়ে থাকে, তারা এই 100 টাকার প্রোডাক্ট যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকাচ্ছে ধরেন 110 টাকায়। তখন সে একই মানের প্রোডাক্ট কিন্তু 130 টাকায় বিক্রি করতে পারতেছে। তাহলে একই প্রোডাক্ট ভিয়েতনাম বিক্রি করবে যুক্তরাষ্ট্রের বাজারে 130 টাকা, আর আপনি বাংলাদেশের হয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করবেন 170 টাকা। তাহলে যুক্তরাষ্ট্রের মানুষ তো ভাত মাছ খায়, তারা অবশ্যই কী করবে, এই 130 টাকার প্রোডাক্ট কিনবে। তার মানে আমার কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে কম্পিটিশন বেড়ে গেল। আমার কথা বুঝছেন কি না? কাজেই এই যে শুল্ক যে বাড়াইছে আমাদের ট্রাম্প প্রশাসন, তাহলে ট্রাম্প প্রশাসন এই শুল্ক বাড়ানোর কারণে আসলে দেশের অর্থনীতিতে আসলে কীভাবে যে প্রেশারটা পড়ে এটা আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যে
জিএসপি হচ্ছে কি, কোনো দেশে পণ্যের শুল্কমুক্ত যে সুবিধাটা সেটা হচ্ছে জিএসপি। এটা প্রোভাইড করে হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে। তো একসময় বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্তভাবেই ঢুকতো, কিন্তু রানা প্লাজা ধ্বংস হওয়ার পরে যুক্তরাষ্ট্র 15% কী করে, এর উপরে আমাদের শুল্ক ইম্পোজ করে। এরপরে যখন আমাদের আবার নতুন করে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসলো, তখন তারা এর উপর আরও বাংলাদেশের উপর আরও 20%, অর্থাৎ আগের 15 আর বর্তমান 20, অর্থাৎ 35% ট্যাক্স ইম্পোজ করছে। তো বা কাস্টমস ডিউটি ইম্পোজ করছে। তাহলে এই যে 35%, মানে 100 টাকার একটা মালামাল এখন আমার হয়ে গেছে 135 টাকা। তাহলে আমি যদি এখানে বাজারে বেচতে যাই, আমি এখানে মিনিমাম 150 টাকায় বেচতে হবে। কিন্তু ভিয়েতনাম বলেন বা অন্যান্য দেশ বলেন, যাদের শুল্কটা কম, তারা কিন্তু 100 টাকার মূল্যমানের বা জিনিসটা হয়তো 120 টাকায় বিক্রি করতেছে। তাহলে আমি বিক্রি করতেছি 150 টাকা, আর তারা বিক্রি করতেছে 120 টাকা। তাহলে যুক্তরাষ্ট্রের মানুষজন অবশ্যই 120 টাকার জিনিস কিনবে যদি সেম কোয়ালিটি হয়। তার মানে কি, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতি যেহেতু টোটালি আরএমজির উপরে ডিপেন্ডেন্ট, কাজে আরএমজির জন্য কিন্তু এটা খুব একটা অ্যালার্মিং ব্যাপার। কাজে আমি মনে করি যে জিএসপি সম্পর্কে আমি আপনাদেরকে বেশ ভালো একটা আইডিয়া দিতে পারলাম। আচ্ছা, এরপরে খেয়াল করেন, এরপরে আমার যে এই টপিকটা খুবই মজা লাগে আসলে। কেন মজা লাগে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে ধরেন আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, আমি নিজের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি সবসময় বাংলাদেশের যতগুলো মিনিস্ট্রি আছে, এই মিনিস্ট্রিগুলোর ভিতরে ওয়েবসাইট ঢুকে Bangladesh.gov.bd ঢুকে আমি এগুলো একটু এক্সপ্লোর করতাম। হ্যাঁ, যে ধরেন কথার কথা, যেহেতু আমার অ্যাডমিনিস্ট্রেশন চয়েসে ছিল, তো সেক্ষেত্রে দেখা যেত যে আমি সবসময় চিন্তা করতাম যে না, আসলে প্রত্যেকটা বিভাগের তো প্রধান একজন সচিব বা সিনিয়র সচিব, তারা কে আছে বা এই জিনিসগুলো কীভাবে ফাংশন করে। তো তখন এই জিনিসগুলো আসলে ঘেটে দেখার ফলে আমার নিজের ভিতরে একটা বেশ ভালো একটা আইডিয়া গ্রো করছিল, সেটা আমি আসলে পরীক্ষার খাতায় বেশ ভালো মতো কাজে লাগাইতে পারছিলাম। তাহলে এখন আমি যদি চিন্তা করি যে আমাদের বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়, হ্যাঁ, অর্থাৎ ফিনান্স মিনিস্ট্রি আসলে কীভাবে রান করে, সেই জিনিসটা যদি আমরা একটু জানি, তাহলে আশা করি আমাদের মনে হয় একটু ভালো হবে। তাহলে এখানে দেখেন, আমাদের অর্থ মন্ত্রণালয় টোটাল 4 ভাগে বিভক্ত, ঠিক আছে। তো এই যে 4 ভাগে বিভক্ত, একটা হচ্ছে অর্থ বিভাগ, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তো আমাদের প্রত্যেকটা বিভাগই বা প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু রান দ্য অ্যাকচুয়াল সিস্টেম অর ফিনান্সিয়াল সিস্টেম বা ফিসকাল সিস্টেম অফ আওয়ার কান্ট্রি। তো এখন এখানে খেয়াল করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। তো আমি একটু শুরু থেকে শুরু করি। ধরেন আমার কথার কথা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এটাকে বলা হয় ইআরডি, হ্যাঁ, ইকোনমিক রিলেশন ডিভিশন। এখন কথা হচ্ছে, এই ইআরডির একজন প্রধান হচ্ছে একজন সচিব অথবা সিনিয়র সচিব মহোদয়, যাই হোক। এখন খেয়াল করেন, এই ইআরডির কাজ কি? ইআরডির প্রথম কাজ হচ্ছে, মাথায় রাখবেন সবসময়, এফডিআই আনা। হ্যাঁ, এক বাক্যে বললে এফডিআই আনা। এখন এই এফডিআই আনার জন্য ধরেন আমাদেরকে কি করতে হয়, আমাদের দেশ যে আসলে বাইরে থেকে ইনভেস্টমেন্টের জন্য প্রস্তুত, এই জিনিসগুলো তারা দেখভাল করে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে ইকোনমিক জোন অথরিটি বা এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, তাদের সাথে কোপ আপ করে আসলে কীভাবে আসলে এফডিআইকে আরও বেশি ইন্টারেস্ট করা যায় বা ইন্টারেস্টেড করা যায়, সেটা নিয়ে দেখাশোনা করে। এরপরে ধরেন আমাদের হচ্ছে বিডা বা ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তাদের সাথে কোপ আপ করে কাজ করে। অর্থাৎ ইকোনমিক রিলেশন যেই ডিপার্টমেন্টটা আছে, সেটা আসলে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের যে ইকোনমিক একটা সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক, সেগুলো নিয়ে দেখভাল করে। কীভাবে সম্পর্কগুলো উন্নয়ন করা যায়, কীভাবে ধরেন এই কাস্টমস ডিউটিগুলো এক্সক্লুড করা যায়, আমাদের কীভাবে এই শুল্কর পরিমাণটা কমানো যায়, সব মিলায় তারা আসলে কী করে, এই অনেকগুলো কাজ করে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ইকোনমিক রিসোর্স ডিভিশন বা ইআরডির কাজ। এখন খেয়াল করেন একটা জিনিস, সেটা হচ্ছে যে তাহলে ইআরডির কাজ সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এখন খেয়াল করেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এই জিনিসটা নিয়ে আসলে আমরা খুবই কনফিউজ থাকি। তাও আমি একটু বলি। সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জিনিসটা আসলে কী। দেখেন, আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ সম্পত্তি কী আছে যদি আমরা বলি, যে ধরেন আমাদের নিজস্ব টাকা পয়সা। এখন এই নিজস্ব টাকা পয়সাগুলো আমরা কী করি, আগে ধরেন আমরা নিজস্ব টাকা পয়সা কীভাবে ইনকাম করতে পারি, সেই কাজগুলো যারা করে সেটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তো আবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভিতরে যে জিনিসগুলো আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ধরেন আমাদের এখানে এই যে ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা আছে, ঠিক আছে, ধরেন ট্যাক্স অর্থাৎ বিসিএস, কাস্টমস, এটা একটা যদি আমরা বলি, কাস্টমস অ্যান্ড এক্সাইজ বলে, আর ট্যাক্সেশন। হ্যাঁ, তো এই যে ট্যাক্সেশন ডিপার্টমেন্ট এবং কাস্টমস ডিপার্টমেন্ট, এরা কিন্তু আমাদের কি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্তর্গত। অর্থাৎ আমাদের সরকারের ইনকামের যে সোর্সগুলো আছে, সেই সোর্সগুলোর সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড, তারাই আসলে কি আমাদের এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্তর্গত। তো এখানে কি করতেছে তারা, ধরেন এখানে কাজ হচ্ছে যে অভ্যন্তরীণ রাজস্ব, অর্থাৎ তারা রাজস্ব আদায় করতেছে। তারপরে ধরেন এখানে আমাদের সঞ্চয়, জাতীয় সঞ্চয় কীভাবে বৃদ্ধি পায়, সেই কাজগুলো করতেছে। তারপরে ধরেন এখানে
আয়কর, কাস্টমস ডিউটি, ফি, টোল, হ্যাঁ, অর্থাৎ ধরেন আয়কর রিলেটেড কাজ করতেছে, এরাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অর্থাৎ আমাদের নিজস্ব যে ইনকাম সোর্স, সেই ইনকাম সোর্স নিয়ে দেখভাল করে যে ডিপার্টমেন্ট, সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আচ্ছা, এরপরে আসেন, সেটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হচ্ছে বলতে পারেন বাংলাদেশের যতগুলো বিভাগ আছে তার ভিতরে অন্যতম বড় একটা বিভাগ। কেন? কারণ এখানে আমাদের অনেক কিছু আছে, যেমন ধরেন আমরা তো শুধুমাত্র ব্যাংকের কথাই বলি। ধরেন আমাদের এখানে তফসিলি অতফসিলি ব্যাংক মিলে প্রায় 61টা ব্যাংক আছে, তারপরে বাংলাদেশ ব্যাংক আছে, ঠিক আছে। এরপরে কি আছে বলেন তো, আমাদের যে এই যে বিমা রেগুলেটরি অথরিটি, অর্থাৎ আইডিআরএ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি যেটা। তারপরে ধরেন এখানে আমাদের আছে কি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। তারপরে কি কি আছে বলেন, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে যে আপনার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। অর্থাৎ যাবতীয় যা আছে আমাদের এই আর্থিক সম্পর্ক, মানে আর্থিক রিলেটেড বিভাগ। যেমন ধরেন এরপরে আছে হচ্ছে যে কি বলে, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, যেখানে টাকা ছাপানো হয়, ঠিক আছে, এসপিসি, সিকিউরিটি প্রিন্টিং প্রেস। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই টাইপের, অর্থাৎ আমাদের অর্থনৈতিক রিলেটেড ব্যাংক, বিমা, তারপরে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট কর্পোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, আর অন্যান্য যাবতীয় যা কিছু আছে সব কিছু আসলে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্তর্গত। আচ্ছা, এরপরে আসেন, সেটা হচ্ছে অর্থ বিভাগ। অর্থ বিভাগ বেসিক্যালি এই সবগুলা বিভাগের কাজ দেখাভাল করে, এবং এর পাশাপাশি বাংলাদেশের জাতীয় বাজেট প্রণয়নের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আসলে অর্থ বিভাগ দ্বারা কী হয়, পরিচালিত হয়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন খেয়াল করেন, আচ্ছা, এখানে ওই জিনিসগুলোই আসলে বর্ণনা করে দেওয়া আছে যে কোন বিভাগের আসলে কী কী কাজ, এগুলো আমরা আগেই আলোচনা করে ফেলেছি। তারপরে আসেন, সেটা হচ্ছে যে আচ্ছা, এগুলো আমরা আলোচনা করে ফেলেছি যে আমাদের অর্থ বিভাগের অধীনস্থ যে দপ্তরগুলো আছে সেটা। তারপরে আসেন, সেটা হচ্ছে যে আচ্ছা, জিডিপিতে খাতসমূহের অবদান এবং প্রবৃদ্ধির হার। প্রথম কথা হচ্ছে যে এখানে দেখেন রিপোর্টটা দেওয়া আছে 2024 সালে। তো আপনারা সবসময় আপডেটেড রিপোর্টটা মাথায় রাখবেন, ঠিক আছে, যে সর্বশেষ যে রিপোর্টটা আপডেটেড হয়েছে। তো এখন এই ইনফরমেশনটা আপনারা কোথায় পাবেন? এটা আপনার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন, ঠিক আছে, অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন। এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে যে ধরেন আমাদের প্রত্যেক বছর যেই অর্থনৈতিক সমীক্ষাটা বের হয়, হ্যাঁ, ওই অর্থনৈতিক সমীক্ষা থেকে একদম হুবহু ডাটাগুলা মুখস্থ করে ফেলা। হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষা থেকে ডাটাগুলো মুখস্থ করে ফেলা মাস্ট। তাহলে এতে কী সুবিধা হবে, এটা হচ্ছে আপনারা হচ্ছে যখন প্রিলি প্রিপারেশন নেবেন, প্রিলিতে অবশ্যই কোশ্চেন কমন পাবেন এবং রিটেনে এই ডাটাগুলো ইউজ করতে পারবেন। তো এখন খেয়াল করেন, আমাদের জিডিপিতে যে খাতগুলো আছে এই খাতগুলোকে মূলত বাংলাদেশের জন্য 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে কি, বাংলাদেশের ধরেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ছোটোবেলা থেকে আমরা সবাই রচনা লিখে আসছি। তারপরে 2 নম্বর হচ্ছে কি, শিল্প, হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে কি, সেবা। আচ্ছা, এখন খেয়াল করেন, সেটা হচ্ছে যে কৃষি হচ্ছে বাংলাদেশের প্রাণ, কিন্তু কৃষির অবদান হচ্ছে কম। এটা একটু মাথায় রাখতে হবে। কারণ কি, কৃষির মনিটারি ভ্যালু কিন্তু কম, যাই বলেন না কেন। বাংলাদেশের যে উর্বর জমি আছে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ব্লেসিংস, কিন্তু বাংলাদেশের জন্য ব্লেসিংস হওয়া সত্ত্বেও দেখা গেছে কি যে আসলে আমাদের কৃষির যে মনিটারি ভ্যালু সেটা কিন্তু কম। ধরেন আপনি একটা এইভাবে চিন্তা করেন যে ধরেন আপনি যখন যারা এখানে আমাদের সাথে কৃষিকাজের সাথে জড়িত আছেন বা যাদের বাবা কৃষক, তারা কিন্তু এই জিনিসটা রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে যে ধরেন যখন আপনি 1 বিঘা জমিতে কোনো একটা জিনিস চাষ করেন, হয়তো বা আপনার সেখানে খরচ হয়েছে কথার কথা 30,000 টাকা, কিন্তু দেখা যাবে যে 1 বছর খাটাখাটনি করে আপনি হয়তোবা সর্বোচ্চ 10,000 টাকা লাভ করতে পারবেন। অনেক সময় লসও হয়, যাই হোক। তাহলে দেখেন এই মানিটারি ভ্যালু কিন্তু অনেক কম, কিন্তু এই যে 1 বছর এই এখানে ফসল ফলাইছেন, এই ফসল ফলানোর পিছনে কিন্তু আপনার বাবা, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার মা, খালা যারা আছে, ইনফ্যাক্ট যারা শ্রমিক পর্যায়ের লোকজন আছে, যাদেরকে আমরা খাঁটি বাংলায় কামলা বলি, সবাই কিন্তু এর সাথে এঙ্গেজ ছিল। তার মানে এখানে যে শ্রমশক্তিটা ইনভেস্ট হয়েছে সেই শ্রমশক্তির পরিমাণটা কিন্তু হিউজ, কিন্তু আলটিমেটলি মানিটারি ভ্যালুটা কিন্তু দেখেন খুবই কম। অর্থাৎ এখানে তাহলে এই জিনিসটা আপনি এভাবে মনে রাখতে পারেন যে কৃষি ক্ষেত্র বাংলাদেশের এমন একটা ক্ষেত্র যেখানে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি বলতে বোঝাচ্ছি যে আমাদের শ্রমিকের যে ইনভেস্টমেন্টটা আর কি, অর্থাৎ মোস্ট পার্ট অফ আওয়ার ওয়ার্কিং পিপল ওয়ার্কড হেয়ার। হ্যাঁ, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম ওয়ার্কিং যারা ক্যাপাবল ওয়ার্কার, তারা কিন্তু বাংলাদেশের কৃষিকাজের সাথে যুক্ত, কিন্তু এর মানিটারি ভ্যালুটা কিন্তু কম। কাজে কৃষি খেয়াল করেন আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কত পার্সেন্ট,
11.02% অবদান রাখতেছে। আচ্ছা, এরপরে আসেন সেটা হচ্ছে কি শিল্প। এখন শিল্প জিনিসটা কিন্তু খুবই ভাস্ট, হ্যাঁ, কারণ আপনারা যখন ওই জিডিপি রিপোর্টটা দেখবেন সেখানে দেখবেন যে প্রত্যেকটার জন্য কিছু কিছু উপখাত আছে, ঠিক আছে। তো শিল্পের ভিতরে উপখাতের ভিতরে অনেক কিছু আছে, যেমন জ্বালানি খনিজ আছে, তারপর বাংলাদেশের যে আরএমজি সেক্টর আছে, তারপরে বিভিন্ন প্রোডাকশন সেক্টর আছে, সবগুলো মিলিয়ে কিন্তু আসলে বাংলাদেশের শিল্প খাত। এবং বাংলাদেশের শিল্প খাতের খেয়াল করেন, বাংলাদেশের শিল্প খাতের যে অবদানটা সেটা হচ্ছে কত, 37.95%। হ্যাঁ, বাংলাদেশের শিল্প খাতের অবদানটা কত, 37.95%, এবং সেবা খাত হচ্ছে 51.04। সেবা খাতই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি, দেখেন অর্ধেকেরও বেশি সেবা খাতের সাথে জড়িত। তাহলে সেবা খাতের সাথে কারা থাকতেছে, সেবা খাতের সাথে থাকতেছে ধরেন আমি নিজেই, আমি যে আপনাদেরকে পড়াচ্ছি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেবা, অর্থাৎ শিক্ষক, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, হ্যাঁ, যারা আছে মোটামুটি সবাই কিন্তু আসলে আমাদের এই সেবা খাতের সাথে এঙ্গেজড। ওকে, এবার আসেন সেটা হচ্ছে কি যে আমাদের আসলে জিডিপিতে প্রবৃদ্ধি, অর্থাৎ যে গ্রোথের যে ব্যাপারটা আমরা বলতেছি, খেয়াল করেন আমার কাছে যে ডাটাটা আছে 2024 সালের বিবিএস রিপোর্ট অনুযায়ী আমাদের এখানে খেয়াল করেন আমাদের সর্বোচ্চ প্রবৃদ্ধি কিন্তু আসলে শিল্প খাতে। তো শিল্প খাতে প্রবৃদ্ধিটা কিন্তু একটা পজিটিভ সাইন, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ দুই সেন্সে বলা যায়, তবে পজিটিভ সাইন এই কারণ হচ্ছে শিল্প খাতে যখন আমাদের প্রবৃদ্ধিটা বেশি হবে তার মানে আমাদের দেশটা আসলে শিল্পর ক্ষেত্রে অগ্রসর হবে। এখন শিল্পর ক্ষেত্রে অগ্রসর হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ধরেন আমরা খাদ্যশস্য যতটা না আমদানি করি তার চেয়ে বেশি অনেক বেশি শিল্প পণ্য আমদানি করি, হ্যাঁ, তো আমাদের আমদানি খরচটা কমে, আমাদের রিজার্ভটা কিন্তু বাড়বে যদি এইভাবে চিন্তা করি আমরা, ঠিক আছে। আর কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধিটা একটু কম 3.1%, আর সেবা খাতে ধরেন 5.80%। তো এই ডাটাগুলো কিন্তু চেঞ্জেবল, এই ডাটাগুলো সবসময় আপডেটেড ডাটা ফ্রম কি ইকোনমিক রিভিউ, অর্থাৎ অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনারা কী করবেন, জেনে নেবেন। ওকে, এবার আসেন সেটা হচ্ছে যে বাংলাদেশ উন্নয়ন ফোরাম, হ্যাঁ, বিডিএফ নিয়ে আসলে মাঝে মাঝে প্রিলিতে কোশ্চেন আসে, এবং খেয়াল করেন বিডিএফটা বলতে আসলে কী মিন করে এটা একটু আমাদের জানা দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করার উদ্দেশ্যে 1974 সালে বাংলাদেশ 8 গ্রুপ গঠিত করা হয়, ঠিক আছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে 8 গ্রুপ একটা, হ্যাঁ, মানে এটা হচ্ছে বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ এনজিও, হ্যাঁ, যেটা হচ্ছে রুল ওভার করে হচ্ছে কে, ওয়ার্ল্ড ব্যাংক, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটাকে ওয়ার্ল্ড ব্যাংক কী করে, রুল ওভার করে, এবং এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1974 সালে। এই মোটামুটি এই তিনটা ডাটা পড়লে আমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। যাই হোক, এবার খেয়াল করেন দুইটা দিন ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি এইড মানে সহায়তা দেশ হিসেবে সবচেয়ে বেশি এইড পাই হচ্ছে জাপান থেকে, হ্যাঁ, দেশ হিসেবে সবচেয়ে বেশি সহায়তা পাই আমরা জাপান থেকে, এবং সংস্থা হিসেবে পাই কোথা থেকে বলেন তো, আইডিএ থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটি। এটা হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংকের যে 5টা পার্ট আছে সেই 5টা পার্টের একটা অংশ হচ্ছে আইডিএ, ঠিক আছে, আইডিএ। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের যে 5টা পার্ট আছে সেই 5টা পার্ট সম্পর্কে একটু আমরা জানি। সেটা হচ্ছে যে আমাদের এখানে কি আছে, আইডিএ আছে, আমি জাস্ট নামগুলো লিখে দিচ্ছি, হ্যাঁ, আইএফসি আছে, তারপরে আইসিএসআইডি আছে, তারপরে মিগা আছে, এবং সর্বশেষ আছে হচ্ছে কি IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। এটাই বেসিক্যালি ওয়ার্ল্ড ব্যাংকের গ্রুপ, ঠিক আছে, আর এদেরকে বলা হয় একসাথে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ আমরা আস্তে আস্তে শিখবো, যাই হোক সেটা আজকে টপিক না। এখানে বেশ কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, হ্যাঁ। তো বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার ক্ষেত্রে এখানে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে এটা দেখেন 2024-2025 ডাটা বের হয়ে গেছে। আপনারা 2024টাও মুখস্থ করবেন, কেন করবেন, কারণ আপনারা রিটেনে এটার ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে আর কি, হ্যাঁ। যখন আপনি কোনো একটা জিনিসকে কম্প্যারিজন করবেন, ওই কম্প্যারিজন করার সময় আপনাকে কিন্তু এই জিনিসটা ইনক্লুড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরপরে খেয়াল করেন সেটা হচ্ছে যে আমাদের এখানে ব্যাংকের ইনফরমেশন আছে, ব্যাংকের ইনফরমেশনগুলো আপনারা একটু দেখে নেবেন। তফসিলি ব্যাংক আছে 61টি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে 6টি, এগুলোর নাম লাগবে অবশ্যই, ঠিক আছে। বৈদেশিক ব্যাংক আছে 9টি, আর বেসরকারি ব্যাংক আছে 43টি, বিশেষায়িত ব্যাংক আছে 3টি, আর সর্বশেষ তফসিলি ব্যাংক হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, হ্যাঁ। আর যাই হোক এই জিনিসটা একটু মাথায় রাখবেন, সাধারণত অপশনে 61 এবং 62 যদি থাকে আপনার 62 দাগাবেন, 61 থাকলে 61 দাগাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন বাজেট জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে এখন আমরা আসলে বাজেট নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথম কথা হচ্ছে যে বাজেট জিনিসটা কি। বাজেট জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন আমি এই কথার কথা, আপনি বেতন পান 25,000 টাকা, এটা হচ্ছে আপনার ইনকাম, ঠিক আছে। এখন ধরেন আপনার খরচ হচ্ছে 27,000 টাকা, তাইলে এই যে 25,000 টাকা আপনার ইনকাম আছে, আর বাকি 2,000 টাকা আপনাকে কী করতে হবে, ম্যানেজ করতে হবে, বা ঋণ নিতে হবে, বা যেভাবে হোক না আপনাকে এটাকে জোগাড় করতে হবে। তো এই যে আমি যে বেতন পাচ্ছি 25,000 টাকা এবং আমার খরচ 27,000 টাকা, তার মানে কি এটা একটা ঘাটতি বাজেট, কারণ আমার ইনকামের চেয়ে খরচ বেশি, এক্সপেন্ডিচার বেশি। হ্যাঁ, তো এখন বাজেট হচ্ছে একটা পরিকল্পনা। আমি সহজভাবে যদি বলি, বাজেট মানে হচ্ছে একটা পরিকল্পনা। সেটা হচ্ছে একটা দেশের আয় ব্যয়ের যে হিসাবটা, সেটা হচ্ছে বাজেট। এখন এই বাজেটটা আসলে বাংলাদেশের সংবিধানে 87 নম্বর অনুচ্ছেদে বলা আছে বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে। খেয়াল করেন, বার্ষিক আর্থিক বিবৃতি এইভাবে বলা আছে, ঠিক আছে। তো এখন বাজেটের ক্ষেত্রে যে জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে বাজেটের যে ডাটাগুলো আছে, খেয়াল করেন, এই ডাটাগুলো থেকে সাধারণত প্রিলিতে প্রশ্ন আসে। এটা হচ্ছে 25-26-এর বাজেট। যেহেতু আমাদের অর্থ বছর এখনও 25-26-ই আছে, কাজে এটাই সবচেয়ে আপডেটেড এবং আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। খেয়াল করেন, আমাদের বাজেটের ক্রম 54তম, অন্তর্বর্তীকালীন সহ হচ্ছে 55তম। অন্তর্বর্তীকালীন সহ কথার মানে হচ্ছে 1971 সালে আমাদের যে একটা বাজেট প্রণয়ন হয়েছিল, সেটাকে আসলে অন্তর্বর্তীকালীন বাজেট বলে। সেটা হচ্ছে 55তম বাজেট, ওইটা সহ আর কি, ওটা বাদ দিয়ে 54তম। খেয়াল করেন, আমাদের বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। অর্থাৎ আমি যে খরচটা করব, সেই খরচটার পরিমাণ হচ্ছে 7,90,000 কোটি টাকা, কিন্তু আমার আয় হবে 5,64,000 কোটি টাকা, ঠিক আছে। কিন্তু সামরিক ঘাটতি হচ্ছে 2,21,000 কোটি টাকা। এখন এই টাকাটা আমরা কী করবো, আমরা বিভিন্ন ঋণ নেব, সেটা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতে পারি অথবা বাইরের উৎস থেকে ঋণ নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন মোট জিডিপির আকার। এখন জিডিপির আকার বলতে কী বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে আমার বাংলাদেশে টোটাল যে পরিমাণ সম্পদ আছে এবং আমার এই টোটাল পণ্য এবং সেবার যে মানিটারি ভ্যালুটা, সেটা হচ্ছে কি মোট জিডিপির আকার। অর্থাৎ খেয়াল করবেন, এখানে কিন্তু ফরেনার ইনক্লুডেড, ঠিক আছে। এখানে কিন্তু কি ফরেনার ইনক্লুডেড, অর্থাৎ আমার দেশের ভৌগোলিক সীমার মধ্যে, আমার দেশের ভৌগোলিক সীমার মধ্যে যত পরিমাণ পণ্য এবং সেবা ক্রয় বা বিক্রয় হয়েছে বা ক্রয় হয়েছে বা যে পরিমাণ সম্পদ রয়েছে, তার যে মানিটারি ভ্যালু, সেটা হচ্ছে কত টাকা, 62,44,578 কোটি টাকা। প্রত্যেকটা ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং মুখস্থ করে ফেলবেন, সোজা বাংলা। এটা কোনো কি নাই, যদি কিন্তু তারা মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, 2,30,000 কোটি টাকা। এই এডিপি কিন্তু অনেক আলোচনায় আসবে। আপনাদের এডিপি সম্পর্কে আইডিয়া কেমন আছে আমি জানি না, আমি আপনাকে একটু এডিপি সম্পর্কে আইডিয়া দিই, ঠিক আছে। এখন দেখেন, এডিপি মানে হচ্ছে কি উন্নয়ন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সোজা বাংলায় আমি যদি বলি উন্নয়ন। এখন কথা, উন্নয়নের কথা মানে কি? উন্নয়ন মানে হচ্ছে দেখেন, আমি যেহেতু বিদ্যুৎ খাতে বর্তমানে কর্মরত আছি, তো আমি এখান থেকে একটা ভালো উদাহরণ আপনাদেরকে দিতে পারবো আশা করি। সেটা হচ্ছে কীরকম, যে ধরেন আমার জুরিসডিকশনে একটা এখানে ধরেন 1,000 লোক বাস করে। এখন এই 1,000 লোককে বিদ্যুৎ দেওয়া আমার কাজ, ঠিক আছে। এখন দেখা গেল আমার এখানে এই বরাবর কয়েকটা পোল আছে, কিন্তু যার কারণে এই পাশে যে 500 জন লোক আছে, এই 500 জন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, বাকি 500 জন বিদ্যুৎ সুবিধা পেলেও সেটা স্ট্যান্ডার্ড মানেন না। তখন আমি কি করব, তখন আমি বলবো যে না, ঠিক আছে, তাহলে সরকারের কাছে আমি একটা আবেদন করবো, বা আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি একটা এপিপি পাস করাবো, ঠিক আছে। এপিপি কী করবো, পাস করাবো। এখন কথা হচ্ছে এপিপি মানে কি? এপিপি মানে হচ্ছে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান, ঠিক আছে, প্রকিউরমেন্ট প্ল্যান। অর্থাৎ আমি সরকারকে বলবো যে ঠিক আছে, আমার যে এখানে বাকি 500 জন আছে, এদেরকে আমি আরও উন্নত বিদ্যুৎ সেবা দিতে চাই। সেই ক্ষেত্রে আমার এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আরও 5টা পোল গাড়তে হবে। তাহলে এই যে আমি 5টা পোল এখানে স্থাপন করব, এই 5টা পোলের জন্য আমার পোলের দাম আছে।
তারপরে এখানে শ্রমিক খরচ আছে। তো এই প্রত্যেকটা জিনিস ইনক্লুড করে, বা ট্রান্সপোর্টের কস্ট আছে, আপনি যে পোল বহন করবেন এর একটা ট্রান্সপোর্ট কস্ট আছে। তো এই যে টোটাল যে ইনকামের এই টোটাল যে এক্সপেন্ডিচারটা, এই এক্সপেন্ডিচারটা কী কাজে ব্যবহৃত হচ্ছে? এইখানকার মানুষের উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। দ্যাট মিন্স বিদ্যুৎ সেবার মান উন্নয়ন করার জন্য ব্যবহৃত হচ্ছে। তো এই যে প্রত্যেকটা বছর আমার এখানে বিভিন্ন টাকা থাকে, এই যে এডিপি যেটাকে বলা হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি আর কি, হ্যাঁ, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। তো এই প্ল্যানে যত টাকা থাকবে সেই টাকাটা বেসিক্যালি আমাদের এই ইঞ্জিনিয়ারিং সেক্টরেই কিন্তু আমরা খরচ করে থাকি। ধরেন আমাদের বাংলাদেশে কি বলে এটাকে, ধরেন এলজিডি আছে, তারপরে হচ্ছে পিডাব্লিউডি আছে, রোডস অ্যান্ড হাইওয়ে আছে, হ্যাঁ, তারপরে পিডিবি আছে, তারপরে ধরেন জনস্বাস্থ্য প্রকৌশল আছে, অর্থাৎ এইচইডি, ঠিক আছে, তারপরে শিক্ষা প্রকৌশল আছে ইইডি। এরা সবাই কি করে, একটা নির্দিষ্ট জেলার বা নির্দিষ্ট এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকারের কাছে এরকম এপিপি পাঠায়, অ্যানুয়াল প্রোগ্রামেন্ট প্ল্যান। সরকার তখন কী করে, এই বার্ষিক যে এডিপি বাজেটটা আছে, এই বাজেটের অভ্যন্তরীণ থেকে কিছু পরিমাণ বাজেট তাদেরকে বরাদ্দ দিয়ে দিয়ে এই কাজগুলো কন্টিনিউ করে। তো এই যে হচ্ছে আমাদের সেই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বা এডিপির বিস্তারিত, ঠিক আছে। এবার খেয়াল করেন, এটাই হচ্ছে মূলত কী বলেন তো, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি উন্নয়ন কাজে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এরপর এখানে খেয়াল করেন জনপ্রশাসন খাতে যে আমার এত টাকা লাগতেছে, এটা কি মূলত আসলে এটা বেতন, হ্যাঁ, জনপ্রশাসনের যে ব্যাপারটা সেটা হচ্ছে মূলত এটা হচ্ছে আমাদের বেতন, অর্থাৎ সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে বেতনটা সেটা কিন্তু জনপ্রশাসন। শিক্ষা প্রযুক্তি বলেন, পরিবহন যোগাযোগ বলেন, এই সবগুলোই কিন্তু আসলে বেসিক্যালি আমাদের কী বলে এটাকে মন্ত্রণালয় হিসেবে তারা সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে, এবং এই টাকাগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন কাজে খরচ করতে হচ্ছে। আচ্ছা, এরপর আসেন করমুক্ত আয়ের সীমা। করমুক্ত আয়ের সীমা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এটা আসলে ডাটাগুলো মুখস্থ করা খুবই দরকার, কারণ প্রিলির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3 স্টার, 3 স্টার ফর প্রিলি, এটা মাথায় রাখবেন, এটা পড়ে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন সেটা হচ্ছে যে কি, কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব। রাজস্ব মানে কি? রাজস্ব মানে হচ্ছে সোজা বাংলা রাজার অর্থ। প্রাচীনকালে আমরা যে খাজনা দিতাম, ঠিক আছে, রাজার কাছে, সেখান থেকে রাজস্ব কথাটা আসছে। এখন এখানে কর রাজস্ব বলতে বোঝাচ্ছে যে রাজস্বগুলো, অর্থাৎ সরকারকে আমরা যেটাগুলো করের মাধ্যমে দিই। তাহলে কীভাবে কী কী কর দিই খেয়াল করেন। ট্যাক্স বা কাস্টমস ডিউটি যেগুলো আছে আর কি, এই যে জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয় করলে সেই টাকাটা সরকারের ফান্ডে যাচ্ছে, ভূমির খাজনাটা সরকারের ফান্ডে যাচ্ছে। যানবাহন কর বলতে বোঝাচ্ছে যাদের প্রাইভেট গাড়ি আছে তারা জানবেন যে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কী করতে হয়, সরকারকে দিতে হয়। তারপরে আবগারি শুল্ক, আবগারি শুল্কটা খুবই ইম্পর্টেন্ট। আবগারি শুল্কটা কি? আবগারি শুল্ক হচ্ছে দেশে উৎপাদিত ক্ষতিকর যে পদার্থগুলো আছে, ধরেন বিড়ি, সিগারেট, তামাক, এই টাইপের দ্রব্যের উপরে যে শুল্কটা আরোপ করা হয়, ঠিক আছে, সেটাকে বলতেছি আমরা আবগারি শুল্ক। তারপরে এই যে মূল্য সংযোজন কর, যেটাকে বলা হয় ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপরে আমদানি শুল্ক, ওই যে বললাম যে ধরেন কোনো একটা দেশের মালামাল এখন যদি বাংলাদেশে আসে, অর্থাৎ জিএসপি যখন আপনি পড়ছেন, ধরেন বাংলাদেশের মাল যখন ইউএসএতে যাবে, তখন ইউএসএ কী করলো, 15% আর 20%, অর্থাৎ টোটাল 35% ভ্যাট ইম্পোজ করলো বা কাস্টমস ইম্পোজ করলো। ঠিক তেমনি ইউএসএর কোনো মালামাল যদি বাংলাদেশে আসে, তখন কী করবে, বাংলাদেশও কিন্তু তার উপরে একটা ট্যাক্স ইম্পোজ করবে, ঠিক আছে না। এটাকেই বলতে চাইছি আমরা আমদানি শুল্ক। আচ্ছা, আর কর বহির্ভূত রাজস্ব কী কী আছে? কর বহির্ভূত রাজস্ব ভিতরে আছে হচ্ছে যে লভ্যাংশ, মুনাফা, সুদ, সরকারি ঋণ থেকে প্রশাসনিক রাজস্ব, জরিমানা, দণ্ড, বাজেয়াপ্তকরণ ইত্যাদি আর কি, ঠিক আছে। আবার হচ্ছে যে এই যে রেলওয়ে, ডাক বিভাগ, তারপরে টোল, অর্থাৎ আপনারা যে সেতুতে টোল দেন সেই টোল, মাসুল, ঠিক আছে, ফি, এই সবগুলোই হচ্ছে, অর্থাৎ ফর্ম টর্ম বিক্রি করলে যখন আপনার ফিটি দেন আর কি, ঠিক আছে, সরকারি বিভিন্ন ফি থাকে, সেগুলো হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। আচ্ছা, খেয়াল করেন, এখন হচ্ছে আমাদের কি জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তো জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে আমাদের দেশের যে ইনকামটা হয়, অর্থাৎ আমরা যে রাজস্বের কথাটা বললাম, তার ইনকাম করার জন্য আমাদের যে ব্যাপারটা গঠিত হয়েছে সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। খেয়াল করেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, সেটা হচ্ছে 1972 সালের রাষ্ট্রপতি আদেশ নং 76, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল অর্ডার 76 নম্বর দ্বারা কী গঠন করা হয়েছে, এনবিআর গঠন করা হয়েছে, ঠিক আছে। এখন মাথায় রাখতে হবে
কি বলে, এটা 1972-তেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান খান। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পদাধিকার বলে এনবিআর এর চেয়ারম্যান হয় হচ্ছে আইআরডি এর সচিব, মাথায় রাখবেন। এনবিআর এর চেয়ারম্যান হচ্ছে আইআরডি এর সচিব, ঠিক আছে, উনি প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এবং বাংলাদেশের বর্তমান এনবিআর এর যে চেয়ারম্যান তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান খান। আচ্ছা, এবং ফাইনালি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এনবিআর এর বেসিক কাজটা আমি আবার বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের কাস্টমস অ্যান্ড এক্সাইজ যে ব্যাপারটা আছে এবং হচ্ছে ট্যাক্সেশন, এই দুইটা জিনিস দেখভাল করে হচ্ছে বেসিক্যালি আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, ঠিক আছে। তাদের প্রণীত নীতি নির্ধারণের উপরেই বা নীতি নির্ধারণের উপরেই আলটিমেটলি আমাদের কী পরিমাণ কর আমরা দিব, কোন অ্যাসেটের উপরে কী পরিমাণ কাস্টমস থাকবে, এই জিনিসটা আসলে কি ইম্পোজ করা হয়। ওকে, এবার আসেন, সেটা হচ্ছে যে পরের স্লাইডে আমরা যাই। বাংলাদেশের কর কাঠামো, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এটা হচ্ছে পিলির জন্য ইম্পর্টেন্ট এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। প্রত্যক্ষ কর যেগুলো কর আমরা সরাসরি দিই, হ্যাঁ, আর পরোক্ষ কর হচ্ছে ভ্যাট, আপনি টাকা পে করেন সেখান থেকে অটোমেটিক সরকারের ফান্ডে চলে যায়। যেমন মূসক, আপনারা যখন ধরেন আরও একটা জামা কিনতে যান, ধরেন কথার কথা জামার দাম যদি 1000 টাকা হয়, আপনি পে করেন হচ্ছে 1150 টাকা, কথার কথা, তাহলে এই 150 টাকা হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ঠিক আছে। এছাড়াও এই প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু ভ্যাট থাকে আর কি, হ্যাঁ। ওকে, তারপরে আসেন, সেটা হচ্ছে যে আমাদের আয়কর, মূল্য সংযোজন কর এবং মূল্য সংযোজিত সেবা, এই সম্পর্কিত কিছু ইনফরমেশন একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের টোটাল যেই ইনকামটা হয় সরকারের, এই ইনকামের 35% আসা হচ্ছে আয়কর থেকে, মাথায় রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ইউজ ইন রিটেন। আচ্ছা, এরপরে খেয়াল করেন মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন। সেটা হচ্ছে বিশ্বের প্রথম ভ্যাট চালু হয় হচ্ছে 1922 সালে জার্মানিতে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে চালু হয় হচ্ছে 1991 সালে, 1991 সালের 1 জুলাই। এখানেরও বেশ কিছু তাৎপর্য আছে, সেই তাৎপর্যটা একটু না বললেই নয়। সেটা হচ্ছে যে ধরেন যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নের যখন পতন হয় তখন আসলে আমাদের পুরো বিশ্বটা ইউনিপোলার হয়ে যায়, অর্থাৎ ইউএসের দিকে ঝুঁকে যায়, এবং ইউএসএ রিলেটেড যে সিস্টেম আছে সেই সিস্টেমকে বাধ্যগতভাবে বা বাধ্যতামূলকভাবে আমাদেরকে ফলো করতে হয়। তো ইউএসএ তখন পুরো বিশ্বে পুঁজিবাদী অর্থব্যবস্থা, অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতির যে একটা কনসেপ্ট তারা চালু করতে বলেছিল, সেই মুক্ত বাজার অর্থনীতি কিন্তু তার বেসিসে আমাদের বাংলাদেশে প্রথম চালু হয় ওই সময় 1991 সালে, ঠিক আছে। এবং মুক্তবাজার অর্থনীতির মূল কথা হচ্ছে কি, যে পুরা বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের দেশে কি করতে পারবে, আমরা ব্যবসা পরিচালনা করতে পারবে। ইনফ্যাক্ট আমরাও চাইলে পুরা বিশ্বের যেই দেশে মুক্তবাজার অর্থনীতি বিদ্যমান সেই দেশে আমরা কী করতে পারবো, আমাদের ব্যবসা চালাইতে পারবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে কাস্টমস ডিউটির মাধ্যমে আমরা আসলে তাদেরকে বা তাদের দেশে সেই ব্যবসাগুলো পরিচালনা করতে পারবো আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে খেয়াল করেন, সেটা হচ্ছে যে মোটামুটি এই দুটো জিনিস জানলেই চলবে। এরপরে আসেন, সেটা হচ্ছে কি এডিপি সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি যে এডিপি কীভাবে কাজ করে। হ্যাঁ, এডিপি বিশেষত উন্নয়ন আর কি, অর্থাৎ আমার একটা বাজেটের ভিতরে উন্নয়নমূলক যে কাজগুলো থাকবে সেই কাজগুলো যে বাজারের আন্ডারে করা হবে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কী বলেন তো, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যেটা ডিটেলস আমরা অলরেডি আগে পড়ে ফেলেছি। খেয়াল করেন, টিন মানে হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। ওকে, তো টিন দ্বারা আসলে মিন করতেছে যে আপনি যে আপনি সরকারকে যে কর দিচ্ছেন, আপনার টোটাল অ্যাসেটের পরিমাণ বা আপনি কী পরিমাণ কর দিচ্ছেন তার একটা
রেকর্ড সরকারের কাছে থাকবে এবং এটা দ্বারাই আপনি আসলে আইডেন্টিফাইড হবেন যে আসলে আপনি একজন নিয়মিত করদাতা কিনা। আর কর সংক্রান্ত দিবসসমূহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিলি এক্সাম, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। আন্তর্জাতিক শুল্ক দিবস, কাস্টমস দিবস হচ্ছে 26 জানুয়ারি, কর দিবস হচ্ছে 30 অক্টোবর, রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ 30 নভেম্বর। এটা হচ্ছে বেসিক্যালি প্রাইমারি থাকে, এরপর আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ানো হয়। আর ভ্যাট বা মূল্য সংযোজন কর দিবস হচ্ছে 10 ডিসেম্বর। এই 4টা ডেটই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 স্টার। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন দারিদ্র। দারিদ্র ডেফিনেশনটা একটু ইম্পর্টেন্ট, এটা আপনারা রিটার্নের কাজে লাগাতে পারবেন এবং অনেক সময় প্রিলিতেও আসে। আমি ইনফরমেশনগুলো একটু লিখে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে দারিদ্র বা বিশ্বব্যাংকের মধ্যে যাদের দৈনিক মাথাপিছু আয় লেস দেন $1.90 তারা হচ্ছে দরিদ্র। আর যদি খাবারের হিসাব বলেন তাহলে লেস দেন হচ্ছে 2122 কিলো ক্যালোরি, যারা এর চেয়ে কম খাবার গ্রহণ করে তারা। আর যারা হচ্ছে লেস দেন 1805 কিলো ক্যালোরি খায় তারা হচ্ছে হতদরিদ্র। এই ডাটাগুলো ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এগুলো একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। এগুলো আপনি রিটেনে ইউজ করতে পারবেন, অনেক সময় প্রিলিতেও কিন্তু কী করে ঢোকাই দেয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, সেটা হচ্ছে যে আমাদের এখন এই যে দারিদ্র বিমোচন নিয়ে আসলে কিছু কথা বলতে হবে আমাদের। সেটা হচ্ছে আমাদের দুইটা দারিদ্র দূরীকরণে কিছু স্ট্র্যাটেজি পেপার আছে বাংলাদেশে। হ্যাঁ, তো স্ট্র্যাটেজি পেপার এবং আচ্ছা আসেন, সেটা হচ্ছে দারিদ্র বিমোচনের যে কিছু কার্যক্রম আছে সেগুলো একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের BRDB একটা প্রতিষ্ঠান আছে, BARD এটা একটা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে বাংলাদেশ BRDB, পল্লী উন্নয়ন বোর্ড। হ্যাঁ, পল্লী উন্নয়ন বোর্ড এটা কোথায়? এটা হচ্ছে বগুড়াতে। আর BRD, হ্যাঁ, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, বার্ড, এটা হচ্ছে কুমিল্লায়। এটা কোথায়? কুমিল্লায়। এবং আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক পেপার আছে, আমাদের প্রথম যে স্ট্র্যাটেজিক পেপার আছে সেটা হচ্ছে PRSP বলে। হ্যাঁ, PRSP অর্থাৎ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার। এটা প্রথম ইম্পোজ করা হয়েছে 2005 সালে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের এসডিজিতে কিন্তু প্রথম যেটা গোল নম্বর 1 সেটা কিন্তু কি বলেন তো, আমাদের দারিদ্র দূরীকরণ রিলেটেড। ওকে, তাহলে মোটামুটি দারিদ্র দূরীকরণ সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এরপরে আসেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের কর কাঠামো। এখানে কিন্তু যে জিনিসগুলা আমরা আগে আলাপ অলরেডি করে ফেলেছি, হ্যাঁ, সেগুলাই আবার বলা আছে। সেটা হচ্ছে যে কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব, এখানে ফি, টোল, মাসুল, এখানে বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, আয়কর, মূল্য সংযোজন, সম্পূরক, ভূমি রাজস্ব। এর ভেতরে আবগারি শুল্ক বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দেশলাই, মদ প্রভৃতির দ্রব্যের উপরে বাংলাদেশে আবগারি শুল্ক ধার্য করা হয়। আর সম্পূরক শুল্ক কি, ভ্যাট, ইনকাম ট্যাক্স, প্রফিট ট্যাক্স, এগুলোর এক্সাম্পল হিসেবে কিন্তু প্রিলিতে খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনাকে এক্সাম্পল দিয়ে বলবে যে নিচের কোনটি আবগারি শুল্ক বা কোনটার উপর আবগারি শুল্ক ধার্য করা হয় বা সম্পূরক শুল্কের অন্তর্গত কী কী আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। আর মাসুল বলতে কি, পণ্য পরিবহনে বন্দর, সড়ক বা স্থান ব্যবহারের জন্য যে কর নেওয়া হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অর্থাৎ ধরেন আপনার কি বলে এটাকে, বন্দরে কোনো একটা জিনিস আছে, সেই জিনিসটাকে আপনি যখন রাখবেন তখন কিন্তু ভাড়া দিতে হবে, বা কোনো একটা শিপিং এজেন্সি কোনো একটা শিপ আমাদের চট্টগ্রাম বন্দরে রাখছে, তো তখন কিন্তু সরকারকে একটা নির্দিষ্ট টাকা পে করতে হয়। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মাসুল। যাই হোক,
খেয়াল করেন বাংলাদেশের সরকারের আয়ের উৎস কী কী। আমরা একটু প্রবলেমগুলো একটু সলভ করি। সেটা হচ্ছে যে বুঝতেই পারতেছেন সবগুলাই আসলে আচ্ছা, তারপর বাংলাদেশের জিডিপি এর অর্থনীতিকে মোট কতটি খাতে, প্রধান খাতে বিভক্ত করা হয়। আচ্ছা, তো বাংলাদেশের টোটাল খাত আছে 15টাই, অর্থাৎ 15টা বলতে কী বোঝাচ্ছি, আমার এখানে আমরা দেখেছিলাম কৃষি আছে, সেবা আছে, শিল্প আছে, এই প্রত্যেকটার ভিতরে আবার কী আছে, উপখাত আছে, সব মিলে টোটাল খাত আছে কয়টি, 15টি। আচ্ছা, বিশ্বব্যাংকের মতে মূল্যস্ফীতি বাড়ার কারণ 9 কোনটি। এটা আসলে বেসিক্যালি সহজ একটা প্রশ্ন। বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পারে, এটা আপনার জন্য ভালো। আচ্ছা, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা, এটা আসলে খুবই কনফিউজিং প্রশ্ন, কারণ সহনশীল মাত্রা সবসময় মূল্যস্ফীতি ধরেন কম থাকা ভালো, তবে একটা আইডিয়াল থাকা উচিত। সেক্ষেত্রে 6 থেকে 8%। বাংলাদেশের সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? ঠিক আছে, এটা হবে কি বলেন তো, মূসক, মূল্য সংযোজন কর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে। আচ্ছা, বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে কত সালে? 2041 সালে। ইটিন কবে চালু করা হয়? 2013 সালে। হ্যাঁ, ইটিন 2013 সালে। মানি লন্ডারিং আইন হচ্ছে 2012। জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? কমন প্রশ্ন সরাসরি। কোন খাতের অবদান সবচেয়ে বেশি বলেন তো? সেবা খাতের। হ্যাঁ, 2020-21 সালে। এটা আউটডেটেড প্রশ্ন, লাগবে না। হ্যাঁ, জিডিপির প্রবৃদ্ধির হার কত, এটা লাগবে না। আচ্ছা, কারণ এটা পুরাতন প্রশ্ন। বিশ্বব্যাংকে নিম্ন মধ্যমী এর দেশে তালিকাভুক্ত করে কত সালে? 1 জুলাই 2015 সালে। এটাও সমসাময়িক প্রশ্ন। আচ্ছা, কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। দেখছেন, রিপিট প্রশ্ন। আচ্ছা, ব্যাংক নোট 9 কোনটি? 2 টাকা। এটা সরকারি নোট। সরকারি নোট হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যেগুলোতে অর্থ সচিবের সিগনেচার থাকে। সরকার চাইলে ইচ্ছা মতো এগুলো ছাপাইতে পারে, সমস্যা নেই। বাংলাদেশ কত সাল থেকে বয়স্ক ভাতা চালু করে? এটা হচ্ছে 1998 সালে। হ্যাঁ, নিপোর্ট হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান, আজিমপুরে অবস্থান। যারা দেখেন নাই দেখে আসিয়েন। অর্থনীতি বিষয়ক পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। আর প্রথম ভ্যাট চালু হয় কত সালে? 1 জুলাই 1991 সালে, মুক্তবাজার অর্থনীতির মধ্য দিয়ে। ঠিক আছে, তো মোটামুটি আমরা আমাদের এই আজকের ডেমো ক্লাসে অনেক কিছুই পড়লাম, এবং আশা করি টপিকগুলো আপনাদের মধ্যে ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট ক্লাস পর্যন্ত আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।